তামিম ইকবালকে ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট করা হয়েছে, চয়েসটা কেমন? গুড চয়েস। না, বোর্ডে ডিরেক্টর হব না, রাখছিল না কোনো। তা আমি কি তখন কি রাজনৈতিক দলে দলে খেলতাম নাকি? আশ্চর্য কথা তো। আমার মনে হয় যারা আছেন, ইসরাফিল সাহেব আছেন, ইব্রাহিম সাহেব আছেন, যারা এখানে এসছেন বাবার মানে দুয়ার, যারা যদি এরকম কথাটা হয়, দে আর ক্যাপেবল কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ও কার সাথে দেখা করতে গেল না গেল, কারণ আমার নিজের সাথে পাউন পেশিতে কথা হয় না। তা আমি কীভাবে বলবো যে পাউন পেশিতে দেখা করতে লন্ডনে গেছে? পাপন ভাইয়ের যদি আরেকজনকে বোর্ড প্রেসিডেন্ট বানানোর ক্ষমতাই থাকে, উনি তো হয়তো ফাহিম ভাই যদি যেটা বলেছেন বারাতালার সম্বন্ধে, যদি এটা সত্যি বলে থাকেন, মানে আমি মনে হয় উনি একটা কালপ্রিট। ফাহিম ভাই তো নখের যোগ্যও না। উনি ক্রিকেট গুরু ছিলেন, আমরা সবাই তাকে সম্মান করি, সম্মান করবো হয়তো বা, বাট এখন আর সম্মান করতে ইচ্ছা করে না ওনার। এটা কোকো ভাই আমাকে বলছিলেন, মানে মানে আমি তো স্টিভ ওয়ার বিগ ফ্যান। বলে সুজন আপনি বলে রিজাইন করছেন? আমি বলছি, জি কোকো ভাই। বলে পাগল নাকি আপনি? আমার দেশের স্টিভ ও। আসিফ আসিফ আকবর তো কেক কাটাইলো, সব কিছু বললো, বইলাই সাকিব চলেই আসছে, বলে প্লেনে উঠতেছে, এরকম একটা অবস্থা। সাকিব আসতেছে না কেন তাহলে? তো সাকিব কিভাবে এই দেশে আসবে? সাকিব কি জানে যে এই দেশে আসলে যে ও কালকে অ্যারেস্ট হবে না? হাউ ডু ইউ নো দ্যাট? সাকিবকে অ্যারেস্ট করার মতো হইতে পারে, ইউ নেভার নো। আপনি এই দেশে কোনো ঠিক আছে? আমি মনে করি ওদের মধ্যে পার্সোনালি কি আছে দেখছি। আমি এখন বোর্ড প্রেসিডেন্ট, সাকিব এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটার। তো ও তো চাবে সাকিব আসা মানে বাংলাদেশ টিমের শক্তি বাড়া। তো তামিম তো তার স্পোর্টিং মনোভাব নিয়ে, সারা জীবন স্পোর্টস খেলছে, ক্রিকেট খেলছে, তার স্পোর্টিং মনোভাব নিয়ে সে অবশ্যই সাকিবের জন্য 100% লড়বে, সেটা আমি বিশ্বাস করি। দুর্জয় আমার সারা অনেক ছোটোবেলার রুমমেট, আমার মানে একসাথে ক্রিকেট খেলা, পেরে ওঠা। তো আমি জানি দুর্জয় কোনো বড় অন্যায় করার মতো ছেলে না, দারুণ একটা ছেলে, মনের দিক থেকে অনেক বড় একটা ছেলে, বড় বাপের মানুষ। মাশরাফিও সেম, মানে মাশরাফিও তো আমরা সবাই জানি হাউ হি ইজ। তো আমার মনে হয় না যেই ছেলে মানুষের উপকার করছে সারা জীবন, সে কোনো অন্যায় করতে পারে না। দান দান তিন দান, তিন দানে গিয়ে তামিম পড়ছে, তো তিন দান সবসময় ভালো হয়। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন ভাইয়ের সঙ্গে ইন্টারভিউর এই পার্টটায় আমরা ক্রিকেট বোর্ডের সামনের অংশ নিয়ে কথা বলবো। সুজন ভাই, তামিম ইকবালকে ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট করা হয়েছে, চয়েসটা কেমন? গুড চয়েস, নো ডাউট। এই যুগের প্লেয়ার, মাত্র খেলা ছাড়লো, ক্রিকেট নিয়ে যথেষ্ট মানে ক্রিকেটটা বুঝে, ইন্টারন্যাশনালি দারুণ রিকগনাইজ একজন প্লেয়ার, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বেস্ট ওপেনিং ব্যাটসম্যান। আর টাইমের অনেক ইচ্ছা আছে ভালো, সবচেয়ে বড় কথা, যেটা ওর সাথে কথা বলে বুঝি বা যা হয়। তা আমার মনে হয় যদি ও দায়িত্ব পায় ঠিক মতন, এই 3 মাস ইজ নট গুড এনাফ ফর হিম। না, এই 3 মাসে ও এসব চিন্তা করতেও পারবে না, বাট লং টার্ম যদি হয়, ওর চিন্তাগুলো খুবই ভালো এবং ওর ইচ্ছাগুলো খুব ভালো। ডেফিনেটলি ও চাবে যে ওর যেই নাম আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেটাকে আরও বাড়াতে। ও চাবে না যে এটা নষ্ট করতে কোনোভাবেই। কারণ আমি মনে করি যে তামিমের চাওয়ার কিছু না আসলে। যদি আপনি বলেন যে অ্যাজ এ ক্রিকেটার হি ওয়াজ ওয়ান অফ দ্য হি ওয়াজ সাকসেসফুল ফিনান্সিয়ালি, হি ওয়াজ সলভেন্ট, সব দিক থেকে ও হি ইজ ওকে। এখন ওর একটাই জিনিস যে ও বাংলাদেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে, এবং এটা যদি ও করতে ওর হাত ধরে হয়, নাথিং লাইক ইট। আমি মনে করি সেটাও চাবে, কারণ ওর লুপহোলস অনেক আছে আসলে বাংলাদেশ ক্রিকেটে। ও জানে যে এখানে কাজ করার অনেক সুযোগ আছে। তো এই কাজগুলো যদি সঠিকভাবে করতে পারে, সেই সহযোগিতা সবাই করি আমরা, বা যারা আছেন তারা যদি করেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট সামনে সুদিন আসবে। এটা তো জাস্ট একটা মানে একটা অ্যাডহক কমিটি, 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তামিমকে কি আপনি ওই যে নির্বাচনে নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট হিসেবে লং টার্মে সেটা কি দেখেন? অবশ্যই দেখি, আমার উচিত তামিমের নির্বাচন করা, আমি মনে করি। আমি বললাম তো, ইজ ওয়ান অফ দ্য রাইট গুড চয়েস এখন। আর নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, কোনো কথা না থাকে, যদি সামনের দরজা দিয়ে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে ঢুকে, এবং যখন ও বের হবে যাতে সামনের দরজা দিয়ে খুব সম্মানের সাথে বের হয়ে যায়, সেটাই চাবো। তো আশা করি তামিম আসলে বাংলাদেশ ক্রিকেটের ডেফিনেটলি আমি চিন্তা করি। কিন্তু আমি এগেইন বলি, তামিমকে হ্যান্ডপিক করতে হবে অনেক ভালো কিছু, যে ভালো একটা ক্রিকেট বোর্ড গঠন করতে যা লাগে, এখানে সমন্বয় লাগবে। আই এম নট সেইং যে পলিটিক্যাল লোক থাকতে পারবে না, থাকবে। 25টা ডাইরেক্টর থাকে, আর 25 জনকেই ক্রিকেটিং মেধা হইতে হবে এমন কথা না। আপনি অ্যাটলিস্ট 15-16 জন ক্রিকেট মেধা হইলে দ্যাটস গুড এনাফ। আপনার বাকি সময় আপনি দেখেন ক্রিকেট বোর্ডে খালি না, না, আপনাদের সময় তো দেখেছি কয়জন কাজ করেছেন। হ্যাঁ, ক্রিকেট বোর্ডে খালি আপনি দেখেন, আপনি খালি মাঠে কাজ করার লোক লাগবে না, আপনার কিন্তু মার্কেটিং এগুলো জায়গায় আপনি দেখেন কত 2 বছর ধরে বিসিবির মনে হয় কোনো লোকাল স্পন্সার নেই। কেন নেই? আনতেই পারে না কেউ। তাও মনে হয় যে এসব লোক ধরনের এই পলিটিক্যাল লোক যারা আসবেন, যারা খুবই ভালো একটা অবস্থানে আছেন পলিটিক্যালি, তাদের মাধ্যমে কিন্তু অনেক লোকাল স্পন্সারদেরকে নিয়ে আসাটা সম্ভব আমি মনে করি। তো সবই দরকার। আমার মনে হয় যে মাঠে কাজ করার লোক দরকার, ডেভেলপমেন্টের দরকার, অপারেশনে দরকার, যারা ক্রিকেটটা বুঝেন ভালো, কীভাবে ক্রিকেট বাংলাদেশে এগিয়ে যাবে, সেরকম লোকও দরকার। এবং সব মানে আমি চাই টাইমের বোর্ডটা একটা সুন্দর মানে মানে এমন একটা হোক যে মিক্সচার অফ
ইউথ অ্যান্ড সিনিয়র্স এক্সপিরিয়েন্স যেটা হয়, ইটস নট অনলি সিনিয়র বলতে আমি ওই সিনিয়র বোঝাচ্ছি না, আমি বলছি যারা এক্সপিরিয়েন্স সিনিয়র, যারা ক্রিকেট বোর্ডের সাথে জড়িত বা ক্রিকেটের সাথে জড়িত অনেক বছর ছিল। আপনি বাংলাদেশের আনাচে কানাচে যারা পাথওয়ের জন্য কাজ করে, যারা ডেভেলপ বিভিন্ন ঢাকার বাইরে যারা আছেন, তারাও কিন্তু অনেক লোক আছেন যারা মানে ছোটো অনেক আগে থেকে ক্রিকেটের সাথে লেগে আছেন। তো সেসব লোককেও আমাদেরকে হ্যান্ডপিক করতে হবে, জানতে হবে। আপনার এই কথার সূত্র ধরে প্রশ্নটা আসলে করতেই হবে, যে আমার প্রশ্নটা রয়েছে তামিম ইকবালের এই অ্যাডহক কমিটিটাকে বলা হচ্ছে, এটা ধরেন যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তৃতায় আসে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, বাবার দোয়া ক্রিকেট বোর্ড। কেননা এখানে রাজনৈতিক দলের নেতাদের সন্তান এরকম 3 জন রয়েছেন, আরেকজন রয়েছেন যিনি রাজনৈতিক নেতার স্ত্রী। সো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন, বাবার দোয়া ক্রিকেট বোর্ড? আমার মনে হয় যারা আছেন, ইসরাফিল সাহেব আছেন, ইব্রাহিম সাহেব আছে, যারা এখানে এসছেন বাবার মানে দোয়ার, যারা যদি এরকম কথাটা হয়, দে আর ক্যাপেবল কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি দে আর এডুকেটেড, দে আর ক্যাপেবল, ক্রিকেটের প্রতি তাদের প্যাশন আছে কিনা, আছে সেটা আমি জানি না, আমি তো বলতে পারবো না। আমি যেটা বললাম, এইসব লোককেও দরকার। আপনি একটা স্পন্সরের কাছে যাবেন, এদের যেহেতু এদের বাবারা অনেক ভালো পজিশনে আছে, এরা যদি বিভিন্ন জায়গায় যায় একটা স্পন্সরের কথা বলে, ক্যান্সেনো, এটাও আমাদের দরকার। আমাদের এটা হচ্ছে কি, আমাদের আমি বলছি না খালি ওরা ওই কাজই করবেন, ওরা ক্রিকেট নিয়েও কাজ করতে পারেন যদি তাদের সেই ক্রিকেট নলেজটা থাকে বা ক্রিকেট এক্সপার্ট যদি থাকে। আমি জানি যে আমি সেখানে ইসরাফিল সাহেবের ইন্টারভিউ দেখছিলাম, যেটা শুনছিলাম উনি সততা ক্লাবের সাথে জড়িত আছেন চিটাগংয়ে, উনি ঢাকায় একটা ক্লাবের সাথে জড়িত আছেন। হ্যাঁ, ওনার ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছে, স্কুল ক্রিকেট খেলে, ক্রিকেটের প্রতি তার অনেক প্যাশন আছে। যদি এটা সত্যি হয়ে থাকে, তো আমি তো নাথিং রং দেখি এর জন্য। তো আমার কথা যে আমরা যে নেগেটিভ কথাটা বলতে আগে পছন্দ করি, মাত্র বলে ঢুকলো, দেখেন না ওরা কি কাজ করে, বাংলাদেশ রাজনীতির বাইরে আসলে কি আছে? কিছুই নেই। বাংলাদেশে কোন ক্রিকেট বোর্ডটাতে রাজনৈতিক এই ছায়া ছিল? কোনো সময় ছিল না। সেই আনিসুল্লাহ মাহমুদ সাহেব সময় আমরা দেখতাম, আমি যতটুকু দেখছি, আনিসুল্লাহ মাহমুদ সাহেব সে দেখছি ক্রিকেট রাজনীতি, কিন্তু কোনোবারই তো ক্রিকেট খারাপ হয় নাই, কোনো রাজনীতির লোকের কারণে ক্রিকেট বোর্ড নষ্ট হয়ে গেছে এমন তো হয় নাই, বরং ভালো হয়েছে। আপনি যদি পূর্বাচল স্টেডিয়ামের কথা বলেন, এটা তো রাজনৈতিকভাবেই পাওয়া আমাদের। আপনি যদি কক্সবাজারের কথা বলেন, সেটা রাজনৈতিকভাবেই তো আমাদের পাওয়া। তাহলে আপনি খারাপ বলবেন কেন এটাকে? তা আমি মনে করি যদি এটা এসে আমাদের ভালো হয়, তাহলে অবশ্যই সে রাজনৈতিক লোক থাকা উচিত। এবং অ্যাজ ইউ সেড যে বাংলাদেশের সর্বস্তরে রাজনৈতিক ব্যাপারটা আছেই। আপনি সরকারি কাজ পেতে গেলে আপনাকে রাজনৈতিক পরিচয় পেতে হবে, আপনাকে এরকম কিছু করতে হবে, আপনি কি হবে না? অবশ্যই কাজ পায়, সবাই কাজ পায়, বাট একটা রাজনৈতিক প্রভাব থাকলে তো তারাই কাজ পায়। তো আপনি এটার বাইরে কোনো সময় যেতে পারছেন কিনা বাংলাদেশ? তো যেটা পারবেন না, সেটা আসলে আমার মনে হয় যে বলারও দরকার নেই। আমরা চাই যে যেই আসুক, সে ইব্রাহিম আসুক, সে ইসরাফিল আসুক, সে যেই আসুক, যাতে ক্রিকেটকে ডেভেলপ করে নিয়ে যেতে পারে। যদি না পায়, তাহলে তাদের ব্যাপারটা একটা স্টেক থাকবে না, তারা ভালো কাজ করতে পারে নাই, তারা শুধু নামের জন্য এখানে আসছে। যদি তারা নাম না, তাদের সময়টা ব্যয় করে ক্রিকেটে পড়ছি, নাথিং লাইক ইট। তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পরপরই কিছু পদক্ষেপ নিয়েছেন, যেমন ধরেন যে লিগটা স্পেশালি আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ হয়েছিল, অনিশ্চিত ছিল, মানে হবে না, হতো না, সেটা চালু হচ্ছে। ক্যাপ্টেন্স কার্ড দিয়েছেন আপনাদেরকে, মানে এরকম জাস্ট উনি তো জাস্ট দায়িত্বটা নিয়েছেন। এই যে পদক্ষেপগুলো উনি নিচ্ছেন, লিগটা একটা বিরাট বড় ব্যাপার। ক্যাপ্টেন্স কার্ডটা আপনি আপনার বৈষয়িক হিসেবে হয়তো অনেক বড় ব্যাপার না, তো সম্মানের দিক থেকে অনেক বড় ব্যাপার। এই বিষয়গুলোকে আপনি এক্স্যাক্টলি, দারুণ। আমি মনে করি প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় কথা 12 টিমই খেলবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে 12 টিমই খেলছে। হয়তো বা এখানে অনেক কথা থাকতে পারে, কিন্তু এই গরমের মধ্যে আপনাকে সিঙ্গেল লিগ ছাড়া করার উপায় নেই। একটা কথা শুনছি রেলিগেশন হবে না, সেটারও আপনার উপায় নেই। এবার এমনভাবে আমাদের লিগগুলো করে রেখেছে আগে, যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনে যে 12টা টিম খেলছে, 8টা টিম খেলেন, আপনি কি 8টা টিমকে রেলিগেট করতে পারবেন ফার্স্ট ডিভিশন থেকে? পারবেন না। সেকেন্ড ডিভিশন থেকে 12টা টিম রেলিগেট করতে পারবেন আপনি? তাহলে থার্ড ডিভিশনে 12টা টিম উঠাতে হবে, ফার্স্ট ডিভিশন থেকে 8টা টিম উঠাতে, সেকেন্ড ডিভিশন থেকে 8টা টিম উঠাতে হবে। সিস্টেমটাই কোলাপস করে গেছে, কোলাপস করে যাবে যদি এরা করে। তারপর যে লিগটা হচ্ছে, ছেলেরা অনেক খুশি। আমি তো যদি ছেলেদের সাথে অনেক কথা হয়, দেখা হয় বেশি, আমার যত টিম আছে সবাই খুশি, একটা লিগ হচ্ছে। হয়তো বা ফিনান্সিয়ালি তারা এতটা সাপোর্ট পাবে না, 2, 3, 4, 5টা টিম বাদে, বাট তারপরে লিগ হচ্ছে, খেলা। অনেকে আছে যে ভাই স্যার টাকা লাগবে না, খেলতে পারলেই হলো। তারা তাদের পারফরমেন্সটাকে শোকেস করতে চায়, রাইট? অনেকে ইয়াং ছেলে, যার জন্য খেলাটাই অনেক বড় ব্যাপার। তাই আমি দিলে দ্যাটস গুড যে টাইম এসেই প্রথম প্রায়োরিটিটাকে দিছে। তারপর প্লেয়ারদের যে লোকাল কন্ট্রাক্ট আছে, এগুলোকে সে বাড়াইছে, যেটা খুবই নগণ্য ছিল আসলে। সে আমাদেরকে ক্যাপ্টেন্স কাজ, অ্যাজ ইউ সেড, যেটা বৈশ্বিকভাবে আসলেও অথবা অনেক কিছু না, বাট আমাদের জন্য এটা অনেক বড় কিছু ছিল। এইভাবে আমাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা সবাই দারুণ মুগ্ধ। আমরা হ্যাপি, যেটা ওর মাথা থেকে আসছে। আমরা তো অনেকেই ছিলাম ক্রিকেট বোর্ডে, আমাদের মাথাতে এটা আসে নাই, বাট ওর মাথায় আসছে। তা আমি যদি বলি, তামিম বিকাম সো ম্যাচুয়ার্ড এইসব ব্যাপারে। তা আমি মনে করি যে তামিমকে অনেক সময় আবারও আপনার মাধ্যমে ধন্যবাদ দিই, যে এরকম একটা সারা মানে আমি শামীম কবির ভাই থেকে আরম্ভ করে যাই, লাস্ট আমাদের জাকির আলী অনেক, বা যেই ক্যাপ্টেন ছিল, তাকে সম্মান দেওয়াটা এটা অনেক বড় একটা ব্যাপার ছিল আসলে। আমাদের যে ফর্মার স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন আসিফ আহমদ সজীব ভাই, তিনি সম্প্রতি একটা ইন্টারভিউতে বলেছেন যে তামিম ক্রিকেট বোর্ডে আসার জন্য লন্ডনে গিয়ে পাপন ভাইয়ের সঙ্গে মিটিং করেছেন। এই বিষয়ে কি আপনার কিছু জানা এটা তো আছে? আবার জানার কথা না আসলে। আমি কীভাবে জানবো তামিম কার সাথে? যদি ওর প্রেসিডেন্ট হতে গেলে অন্য কারোর সাথেও মিটিং করতে হয়, সে নাথিং রং উইথ ইট।
তামিম কি জেনুইন মানুষ কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক ইজ এ জেনুইন বয়, জেনুইন একটা ছেলে, এবং আমার মনে হয় যে ও বাংলাদেশের যেটা ভালো করবে। তা ও কার সাথে দেখা করতে গেল না গেল, কারণ আমার নিজের সাথে পাউন সাথে কথা হয় না, তা আমি কীভাবে বলবো যে পাউন সাথে দেখা করতে লন্ডনে গেছে না অন্ধ করে। আমার মনে হয় যে লন্ডনে যাওয়া মানেই পাউন সাথে দেখা করতে যাওয়া, আর অন্য কোনো কাজ না থাকা, এটা একটা মানে এরকম যদি ক্লু থাকে এই থাকে তাহলে তো ভালো। যদি উনি দেখে থাকেন যে পাউন্ডের সাথে মিটিং করতেছেন তাহলে ভালো, আর যদি না দেখেন এরকম মানে মন গড়ানো নিউজ না করাটাই ভালো আমার মনে হয়। এটা মনে হয় ঠিক হয় না, শোভা পায় না আসলে। পাপন ভাইয়ের যদি আরেকজনকে বোর্ড প্রেসিডেন্ট বানানোর ক্ষমতাই থাকে, উনি তো হয়তো, তো উনি তো থাকতে পারতেন বা আবার হইতে পারতেন। সেটাই আমার মনে হয় যে পাউন ভাই এখন সেই স্টেজে আছে কিনা সেটাও বড় কথা। আমরা তো জানি না কোথায় আছেন পাউন ভাই, কীভাবে আছেন, কেমন আছেন সেটা বলতে পারবো না এখন। তাই তো লন্ডনে এর আগের বার এমন না যে এইবারই গেলেন, অহরহ লন্ডন যায়, বছর মানে 7-8 বার লন্ডন যায়, চিকিৎসার কাজে যায়, এই কাজে যায়, সেই ব্যবসার কাজে যায়, তো ব্যবসাও করে। তো আমি জানি না কেন গেছে, বাট আমি আই সি নাথিং রং উইথ ইট। কারোর সাথে যদি ইলেকশন বোর্ড প্রেসিডেন্ট জেতার জন্য বা ইলেকশন জেতার জন্য কার কাছে যেতে হয়, নাথিং রং উইথ ইট। আপনাকে ডাকলে বোর্ডে যাবেন? না, বোর্ডে ডিরেক্টর হব না। কেন? না, এইটা আমি মনে করছি আমি ডান অনেক বছরই করছি। নতুনরা আসুক, তারা ভালো কিছু করুক, আমি কথা সেটাই। মানে এই মুহূর্তে আই এম মানে আমি মাঠে কাজ করি, মাঠে আমার মনে হয় যে আই লাভ ইট, এবং আমি সে ভালো আছি। বাট টাইম আমাকে যেভাবে করতে চায় যে হয়তো বা বোর্ডে কোনো জায়গায় সে আমাকে ইনভলভ করতে চায়, তো সেটা আমি চিন্তা করে দেখবো আসলে। যেহেতু আমি প্রফেশনাল, আমার কোচিং করে আমার জীবন চলে, লাইফ চলে, তো ওরকম কিছু হলে অবশ্যই আমি যাবো। আমার এক্সপিরিয়েন্স আমি অবশ্যই শেয়ার করতে চাই বাংলাদেশ ক্রিকেটের সাথে। কিন্তু বোর্ড ডিরেক্টর হিসেবে না, নট এনিমোর। এটা একদম সিল করা হবেনই না। মানে এই মুহূর্তে না নোমান, এই মুহূর্তে না। ফিউচার আমি জানি না কি হবে, বাট এই মুহূর্তে না। আচ্ছা, অনেকদিন তো যান নাই ক্রিকেট বোর্ডে, তামিমের ডাকে গিয়েছিলেন, রাগটা ছিল কার উপর? রাগ ছিল না, কোনো রাগ ছিল না, যে এটা খুবই স্বাভাবিক। আমাদের দেশে এরকম হয় যে একটা সরকার গঠনের পরে ভালো রাগ আমাদেরকেও সেই মানে মানে আমার কথা হলো আমাদের মানে আমাদের মাপকাঠিটা কি, বিচার করার মাপকাঠিটা কি, যে আমি কত বোর্ডে ছিলাম, আমি আওয়ামী লীগ সরকারে বোর্ডে ছিলাম বলেই আমি আওয়ামী লীগ, কিংবা আমার যোগ্যতা কি ওইটুকুই যে আমি কারোর হাত পা ধরে বোর্ডে ঢুকছি? এটা কেউ বলতে পারবে যে আমি কারোর হাত পা ধরে বোর্ডে ঢুকছি, বা আমি কাজ করি নাই ক্রিকেট বোর্ডে গিয়ে, বা আমি কোনো মানে অন্যায় করছি ক্রিকেট বোর্ডে, আমি অনেক পরিমাণ টাকা বানাইছি, মানে চুরি করছি, আমাকে একটা প্রমাণ দেখাক আমার এরকম। কিন্তু আপনি আমার মেধাকে আপনি ওইখানে মিলাবেন কেন? আমার ক্রিকেট মেধাকে আপনি ওখানে মিলানোর তো কোনো রাইট নেই। আজকে আমি তো আবনীতেও খেলছি, বড়নেও খেলছি, ডিওচিসেও খেলছি, সিটি ক্লাবেও খেলছি। তা আমি কি তখন কি রাজনৈতিক দলে দলে খেলতাম নাকি? আশ্চর্য কথা তো। আমার মেধা ছিল, আমাকে দল বদল করার সময় আমাকে তারা অফার করতে পারলো, আমি ক্রিকেট খেলছি। তা আমি এখনও মনে করি যে আমার সেই মেধা আছে, আমি কোনো দলের না, আমি ক্রিকেটার, এটাই আমার সবচেয়ে বড় আইডেন্টিটি, এবং আমি সেটাই থাকতে চাই। আমি কারোর আন্ডারে যাইতে চাই না। আমার নিজের স্বাধীনতা আছে, আমি এটা বিশ্বাস করি আসলে। তো আমার প্রয়োজন পড়লে কেউ আমাকে নেবে, আমার প্রয়োজন না পড়লে আমাকে নেবে না। আমি তো কারোর কাছে ভিক্ষা চাই না যে আমাকে, আমি এর জন্য পলিটিক্সও করি না, কারোর দরজায় আমি নকও করি না কোনোদিন। কেউ যদি বলে যে কারোর দরজায় গিয়ে আমি বোর্ড ডিরেক্টর যদি নক করছি, আমাকে একবার বলবে তাহলে সেটা। ইভেন আমি যে করের বোর্ডে আমি ইলেকশন করছি, আমি যে পাউন্ডার গিয়ে বলছি আমার ইলেকশন বাড়ান, আমি আরেকবার থাকতে চাই, নেভার, আই ডোন্ট। বরং আমি 4 বছর 8 বছর পর আমি বলছিলাম পাউন্ডারকে, আমি বোর্ডে থাকতে চাই না আসলে। আমি আমার না, আর উনি বলছেন না তুমি গেলে কেমনে হবে, তুই আর ডুইং সবচেয়ে ভালো আমার বোর্ডে। তো আমার কথা হচ্ছে উনি আমাকে সম্মান দিচ্ছেন, উনি আমাকে সেই ভালোবাসাটা দিচ্ছেন, এই জন্য আমি বোর্ডে থাকতাম। আমার কাজের জন্যই উনি আমাকে মূল্যায়ন করতেন, অন্য তো কোনো কারণে আমাকে মূল্যায়ন করেন নাই। বোর্ডের থেকে তো আমি 10 টাকা নিই নেই। বোর্ড ডিরেক্টর যেরকম বোর্ড ডিরেক্টর মিটিং গেলে যে টাকা হতো আমিও সেটাই পেতাম, বাড়তি অ্যাডভান্টেজ তো আমি কোনো টাকা পাই না। হ্যাঁ, ক্রিকেট টিমের সাথে গেছি, সেটা আমার দোষ না, আমি তো বলি নাই যে আমাকে পাঠাইতে হবে না, তো আমি বোর্ড ডিরেক্টর থাকবো না। আমি তো বাচ্চা কান্না করি নাই, আমি তো কোনো চাকরি মিনতি করি নাই কারোর কাছে। আমার সেই সম্মানবোধটা অনেক বেশি আছে, আমি সেই সম্মানবোধ নিয়েই বাঁচতে চাই। কিন্তু ধরেন আপনার সাথে থাকার তো অনেক রকম ইমপ্লিকেশন আছে বাংলাদেশের ক্রিকেটের, যেমন ধরেন তালহা জুবায়ের, তিনি আমি সম্প্রতি একটা ইন্টারভিউতে দেখছিলাম, বলছিলেন যে আপনার সঙ্গে সম্পর্কের কারণে বিসিবিতে উনি আসলে অবমূল্যায়িত হয়েছেন, ওয়ারেজ বিসিবির সঙ্গে আপনার আসলে এখন কোনো সম্পর্কই নেই, আপনি জানো নাই। এইটা যখন শুনে না বা বোঝেন, নিশ্চিতভাবে আমি জানি যে আপনাদেরও তো সেই কনভারসেশন আছে, আপনার কাছে আসলে কতটা খারাপ? আই এম ভেরি সরি টু তালা, মানে আই এম ভেরি সরি যে তালা যখন একদম খুব ছোটোবেলায় ছিল, একদম ছোটোবেলায় ওকে আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছিলাম। এটা যদি ওর সাথে আমার সম্পর্ক দেয়, আমি একটা মেধাকে খেলেছিলাম। তালা বাজে মানে মানে প্রমিনেন্ট ইয়াং ফাস্ট বোলার ওই যুগে, মাশরাফি, তালা, মুনির। এই মুনির আর তালাকে আমি ঢাকা টিমে খেলাইছিলাম ফার্স্ট ক্লাস। এটা আমার যদি অন্যায় হয়ে থাকে তালা আই এম রিয়েলি সরি টু ইউ। হ্যাঁ, আর বা বোর্ডের যারাই আছে চাকরি করে, যদি ছেলেরা সৎ থাকে, যদি অনেস্ট কথা বলে, তাহলে ওরা বুকে হাত দিয়ে বলুক যে ওদের সবার চাকরির পিছিয়ে আমার হাত ছিল কিনা। খালি তো তালার পিছিয়ে ছিল না, সবার পিছিয়েই ছিল।
তাহলে আমি সবারই তো সত্য তো সবাইকে বাদ দিয়ে দেয় বোর্ড থেকে, দিল না কেন? খালি তালাকে কেন? তা তো সবাইকে বাদ দিতে পারে। নাফিস ইকবাল থেকে আরম্ভ করে শাহরিয়ার নাফিস থেকে যদি আপনি যাকেই বলেন, ফয়সাল হোসেন ডিকেন্স বলেন, এসএল অক্সিজেন যাকেই বলেন, আমি তো কম লোকের চেষ্টা করি নাই। আমি ক্রিকেটারদের বোর্ডে আনতে চেয়েছিলাম, রাইট? এটা আমার একটা, এখন যদি ওটা হয় তখন এটা যদি ফাহিম ভাই যদি যেটা বলেছেন তালার সম্বন্ধে যদি এটা সত্যি বলে থাকেন, মানে আমি মনে হয় উনি একটা কালপ্রিট। তাহলে একদম একটা সিম্পল ভাষায় উনি একটা কালপ্রিট। হি ইজ নট এ ম্যান অফ ক্রিকেট। যদি ম্যান অফ ক্রিকেট হইতেন তাহলে উনি এই কথাগুলো কোনোদিন বলতে পারতেন না। তালার যোগ্যতা কি আমার খালেদ মাহমুদ সুজনের সাথে পরিচয়ে, না তালার যোগ্যতা তালার স্কিলে? তালা তো তালাকে ন্যাশনাল টিমের কোচ চায়, তালা টিমের সাথে আশেপাশে থাকুক। তালা অস্ট্রেলিয়ার মতো বড় একটা জায়গায় কোচ, বড় টিমের কাজ করে, তার তো লেভেল 3 কাজ করা কোচ। তো এগুলো কি ন্যাশনাল টিমে খেলছে, এগুলো কি সবই ধুলা? ফাহিম ভাই তো নখের যোগ্যও না, আমি তাহলে বলবো ও নখের যোগ্যও না ফাহিম ভাই। ও ফাহিম ভাই ন্যাশনাল টিম ক্রিকেট খেলছে কি? হি প্লেড ফর ন্যাশনাল টিম। আপনি একটা ন্যাশনাল প্লেয়ারকে এইভাবে বলবেন যে একটা লোকের সাথে খাতির আপনি তাকে রাখবেন না বলে, এতে বড় অন্যায়ের কিছু হতে পারে না। আমি তো বললাম এই যে হিপোক্রেট। না, আপনি কোচিং হিসাব করলেও তো ফাহিম ভাই ধরেন সাকিব আল হাসানের কোচ, এর বাইরে আমি ঠিক যে আছে না যে লিগ চ্যাম্পিয়ন টিমের কোচ, বিপিএল এর কোনো একটা কোচ, সেটাও তো আসলে ওরকম আমরা দেখি নাই। ওগুলো বাদ দেন, ওগুলোর কথা তো আমি বলতে চাই না। উনি ক্রিকেট গুরু ছিলেন, আমরা সবাই তাকে সম্মান করি, সম্মান করবো হয়তো বা, বাট এখন আর সম্মান করতে ইচ্ছা করে না ওনাকে, সত্যি কথা বলতে গেলে। মানে সত্যি কথা, উনি সম্মানের ঊর্ধ্বে চলে গেছেন আসলে। ওনাকে সম্মান করার কোনো রাইট দেখি না আমি। কারণ যেই মানুষটাকে আমরা সম্মান করছি, যে আমি যখন ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম, আই নেভার কল্ড হিম ইন মাই রুম। হি ওয়াজ মাই এমপ্লয়ি ইন ডেভেলপমেন্ট। আমি ওনার রুমে গেছি বিং এ চেয়ারম্যান, আমি ওনাকে এই সম্মানটা ওনাকে দিতাম। যদি আজকে এই কথাগুলো বলেন প্লেয়ারদের সম্বন্ধে, তালা আমার সাথে পরিচয় করে তালার চাকরি থাকবে না বোর্ডে বা ওকে কোনো অ্যাসাইনমেন্ট দিবে না, মানে এর থেকে দুঃখের আর কিছু থাকতে পারে না। আচ্ছা শুনবো, একটা আনন্দের কথা বলেন, আপনি নাকি বাংলাদেশ ক্রিকেটের স্টিভ ওয়া গত কিছুদিন ধরে আসলে দেখছি, ঘটনাটা কি? এটা কোকো ভাই আমাকে বলছিলেন। মানে মানে আমি তো স্টিভ ওয়ার বিগ ফ্যান, মানে এটা তো কোকো ভাই জানার কথা না। আমি ইমরান খান আর স্টিভ ওয়ার দুইজনকে আমি আমার ক্রিকেট থেকে ছোটোবেলা থেকেই আমি দুটো অলরাউন্ডারকে খুব পছন্দ করতাম। তা আমি যখন রিজাইন করলাম বাংলাদেশ ক্রিকেট থেকে, তখন সবাই আমাকে ফোন করছিলেন যে এটা করিস না, তুই মাথা ঠান্ডা কর, এই কর সেই কর। তা আমি কারোর কথা শুনি নাই। দেন হি কল মি অ্যান্ড আই ওয়াজ ড্রাইভিং, গুলশান 1-এর ওখানে ছিলাম। তো বলে কোথায় সুজন আপনি? আমি যে কোকো আমি ড্রাইভ করি। বলে কি আপনি আমার অফিসে আসেন? আমি তো বুঝছি কেন রাখতেছে। আমি যে কোকো ভাই, বলে কোনো কথা শুনতে চাই না, এক কাপ কফি খেতে চাই আপনার সাথে। আর উনি কথাটা বলছেন, তাহলে আমি কীভাবে আই সেড হিম নো, আই জি আসতেছি। কোকো খাতে গেলাম, কথা বললাম। বলে সুজন আপনি বলে রিজাইন করছেন? আমি জি কোকো ভাই। বলে পাগল নাকি, আপনি আমার দেশের স্টিভ ও, আর স্টিভ ও কীভাবে রিজাইন করবেন নাকি? আপনি মাঠ থেকে খেলে সুন্দর করে রিজাইন করবেন। আমি কোকো ভাই প্লিজ, বলছেন না আপনি খেলেন, আমি আপনাকে বলবো, আপনি আমাকে বললেন, এরপরে আমরা প্ল্যান করে আপনি রিজাইন করবেন। আমি চাই আপনি মাঠ থেকে বের হন। আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য আপনি কতটুকু কি করছেন না করছেন, আমার চোখে আপনি স্টিভ ওয়া এবং আপনি অনেক ডেডিকেটেড একটা ছেলে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি চাই আপনি মাঠ থেকে রিজাইন করেন। তো এইটা কথা বলার পর তো ধরেন এখনই আমার লোম আবার খারাপ হচ্ছে আসলে। তো ওনার কাছে আমি হয়তো ওইটা ছিলাম, উনি হয়তো ওই চোখে দেখতো, কারণ আমি ওল্ড ডিজে খুব কাছ থেকে ওর সাথে কাজ করছি। তো মানে খেলা, তারপর কোচ হওয়া, তারপর ওরা উনি যখন চলে গেলেন, তখন এই টিমটাকে চালানো খুবই কষ্ট ছিল আসলে। তখন আমি, ওবায়দ নিজাম আর সাইফুল ইসলাম, এই তিনজন আমরা পুরা টিম, সবাই সরে গেল, কেউ কাছে থাকলো না, ওই টিমটার কেউ কাছে আসলো না। আমরা ওই টিমটাকে নিয়ে এত বছর ধরে এখনও মাশাআল্লাহ ওল্ড ডিজেস খুব নামের সাথেই টিকে আছে। তো কোকো ভাই আসলে মানে মানে অফিসিয়াল, মানে উনি যে প্রাইম মিনিস্টার ছিলেন এটা বুঝতামই না কোনো সময়। হি ওয়াজ সো ফ্রেন্ডলি অ্যান্ড সবসময় ওনার সাথে এনেই কথা বলতে পারতাম, দুষ্টামি করতে হতো এরকম। তা আমার মনে হয় যে ওনার আদর পাইছি অনেক আসলে, অনেক ভালোবাসা পাইছি, এবং উনি যে সম্মানটা আমাকে দিচ্ছেন বা বলছেন, এটার জন্য আমি কৃতজ্ঞ ওনার কাছে। এটা আমার ব্যক্তিগত একদম, এটা তার বাইরে আমি বলে বেড়াই নি, এটা কয়দিন আগে বললাম মাত্র। হয়তো এখন মানুষ বলে বিএনপি সরকার আসছে বলে আমি কথাগুলো বলছি, আসলে না, এরকম করে কেউ প্রশ্ন করে নাই, কোনো সময় জিজ্ঞেস করাও হয় নাই। তো যেহেতু সত্যি কথা কোকো ভাইয়ের সাথে সবাই জানে, এটা অনেকেই জানে যারা ক্লোজ ছিল তখন ওল্ড ডিজেস ইসলামে, মানে এমন মানে কোনোদিন আমি টাকাও চাই নাই মানে ওল্ড ডিজেস ইসলামে, যা ঠিক করেছে কন্ট্রাক্ট, আমি জানি আমাকে ভালোটাই দিবে, খারাপটা দিবে না, এই বিশ্বাসটা ওদের প্রতি আমার ছিল। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি শুন ভাই, সেটা হচ্ছে কি যে আরো কয়েকটা প্রশ্ন আছে, যে তামিম ইকবালের যে ক্রিকেট বোর্ডটা এখন অ্যাডক বেসিসে তারা আছে, ধরেন ইলেকশনের পরে আপনি বলছেন আপনি চান বা আপনি মনে করেন এখানে কিছু বিষয় রয়েছে, যেমন ধরেন সাকিব আল হাসানের একটা প্রসঙ্গ বারবার 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 আসে, কোনো কোনো সময় অযাচিতভাবে আসে। গত বোর্ড একটা সময় তো একটা স্টানবাজি পর্যন্ত করেছে, বাংলাদেশ যেদিন ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে যায় সেই দিন সাকিবকে ফেরানোর ঘোষণা দিয়ে।
এই সাকিবের ইস্যুটা আসলে আপনি কিভাবে দেখেন? আপনি বলেছেন, আমাকেও বলেছেন, বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন। বাট স্টিল ধরেন বাংলাদেশের গ্রেটেস্ট এভার ক্রিকেটার, তিনি যখন এরকম বাংলাদেশে আসতেই পারছেন না এতগুলো দিন। আমি ক্রিকেটীয় জায়গা থেকে বলছি। এইটা আসলে কতটা ট্র্যাজিক? দেখেন, আমার কথা হচ্ছে সাকিব ওয়ান অফ দ্য মানে বাংলাদেশ এভার প্রডিউস ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, এত বছর সেরা অলরাউন্ডার বিশ্বে, এটা তো কোনো মানে ওই লেভেলে সাকিব। সাকিব অ্যাজ হিউম্যান কেমন আমরা বলবো, দেখেন মানুষ খারাপ ভালো সব মিলে, কিন্তু সাকিব অলওয়েজ ওয়াজ এ গুড হিউম্যান, গুড। হয়তো ওর ভুল থাকতে পারে, ছোটোবেলায় মানুষ সবাই ভুল করি আমরা, না, ও হয়তো বা করছে কোনো ভুল। এখন পলিটিক্যালি যেটা ও গেছে এটা ওর ব্যক্তিগত চয়েস একটা, এবং যায় আজকে ও দেশের বাইরে এই কারণেই তো, পলিটিক্যাল কারণেই তো, যে এমপি ছিল ওই জন্য দেশের বাইরে আছে। এখন ওর নামে যেসব মামলা হয়েছে সেটার বিচার করবে সরকার বা দেশের আইন, ঠিক না? এটার মধ্যে তার কারোর ইনভলভ হওয়ার কথা না। এখন আইদার ওকে এই সরকার ওকে মাফ করে দিতে পারে, এটা প্রেসিডেন্টের একটা ইয়ে আছে যে সাকিব সব দিক থেকে মাফ করে দিলাম। আরেকটা হতে পারে ওকে এসে দেশের এই আইনের মুখোমুখি হইতে পারে। এবং আমি কেন, আমাদের ক্রিকেট পাড়ায় বা আমাদের যারা ওকে খুব ক্লোজ, আমরা সবাই জানি সাকিব এসব কোনো একটা অন্যায় করেনি। কিন্তু কিছু অন্যায় যেমন আছে, যেমন আপনার শেয়ার মার্কেট বলেন, যেগুলো সাকিব ইনভলভ ছিল, ওখানে ভুল ঠিক সঠিক এটা তো আমরা জানি না, এটা আমি বলতে পারবো কেউ? সেটা একটা বিচার হবে, আইন হবে, আইনে করতে হবে। তো সাকিব কীভাবে এই দেশে আসবে? সাকিব কি জানে যে এই দেশে আসলে যে ও কালকে অ্যারেস্ট হবে না? হাউ ডু ইউ নো দ্যাট? তো ও যেখানে ক্রিকেট খেলতে আছে, ও যে জেল কাটতে হয়, তাহলে তো আরও সমস্যা সাকিবকে অ্যারেস্ট করার মতো হইতে পারে। ইউ নেভার নো। আপনি এই দেশে কোনো ঠিক আছে? না, তাহলে সাকিবকে অ্যারেস্ট করবে? যদি তার নামে মামলা, এরকম স্ট্রং মামলা থাকে, আমি তো জানি না কী মামলা, সব কিন্তু করতেও পারে। সাকিব সেই আসছে, সে যদি সাকিব জানতো আমাকে অ্যারেস্ট করবে না, বা সে তাকে তাহলে আসতেছে না কেন দেশে? না আসার তো কোনো কারণ নেই, সবাই চাচ্ছি আমরা, কিন্তু সাকিব আসতেছে না। আসিফ আকবর তো কেক কাটাইলো, সব কিছু বললো, বইলাই সাকিব চলেই আসতে পারে, প্লেনে উঠতেছে, এরকম একটা অবস্থা। সাকিব আসতেছে না কেন তাহলে? নিশ্চয়ই কোনো কিছু আছে যেটা আমরা কেউ জানি না হয়তো বা। বাট আমি মনে করি তামিম যেহেতু এখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আছে বা হবে, সাকিব এখনও ফিট টু প্লে। আমি মনে করি এখনও বাংলাদেশ টিমে হয়তো বা প্রয়োজন আছে, হয়তো বা টেস্ট ম্যাচে যদি খেলতে না চায়, বা এখনও মনে করি আমাদের হোয়াইট বল ফর্মেটে এখনও সাকিব ইজ ভেরি ইউজফুল, এবং টেস্ট ম্যাচও ইউজফুল। আমি বলছি না টেস্ট ম্যাচে না, বাট ইজ ভেরি ইউজফুল। বাট আমি ও যদি একটা সরকারের কাছে, যদি ওর সাথে এই সরকারের সম্পর্ক ভালো হয়, তাহলে ও হয়তো রিকোয়েস্ট করতে পারে যে আমাদের দেশের সেরা প্লেয়ারকে আমরা সেই সম্মানটা দিই, আমরা ওকে সব দিক থেকে মাফ করে দিই, যেটা ও যাই ভুল করছে বা যেরকম সব কেস থেকে ওকে উইথড্র করাই দেন, ও দেশের জন্য খেলুক, তখন হয়তো বা সাকিব আসতে পারে। এর আগে আমি সাকিবের আসার কোনো সুযোগ দেখি না আসলে। এক্স্যাক্টলি তাই। আমিও আসলে আপনি যেটা বলছেন সেটার সঙ্গে পুরোপুরি একমত। আমার জাস্ট ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যে সাকিব এবং তামিমের সম্পর্ক নিয়ে মিডিয়াতে অনেক চর্চা হয়েছে, এবং আমরা জানি যে নট নেসেসারিলি তারা হচ্ছে গিয়ে আগের মতো একেবারে ক্লোজ বাডি, তা না। তামিম বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে তামিমকেও আপনি চিনেন, সাকিবকেও আপনি চিনেন। যেই কথাটা আপনি বললেন, ওইটা তামিম যেচে পড়ে আসিফ আকবরদের মতো স্টানবাজি না, আক্ষরিক অর্থেই আন্তরিকভাবে তামিম ইকবাল সেটা করার চেষ্টা করবেন বলে আপনার মনে হয় কিনা? অবশ্যই বোর্ড প্রেসিডেন্ট না ও, তো ও তো চাবে বোর্ডের ভালো, ও তো চাবে দলের ভালো। যদি সাকিব ওর দলের জন্য ভালো হয়ে থাকে, কেন ও ফাইট করবে না? হি উইল ফাইট ফর ইট। আমি মনে করি ওদের মধ্যে পার্সোনালি কী আছে, তামিম এখন বোর্ড প্রেসিডেন্ট, সাকিব এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তো ও তো চাবে সাকিব আসা মানে বাংলাদেশ টিমের শক্তি বাড়া। তো তামিম তো তার স্পোর্টিং মনোভাব নিয়ে, সারা জীবন স্পোর্টস খেলছে, ক্রিকেট খেলছে, তার স্পোর্টিং মনোভাব নিয়ে সে অবশ্যই সাকিবের জন্য 100% লড়বে, সেটা আমি বিশ্বাস করি। মাশরাফি বিন মুর্তজা আমাদের আরও একজন লেজেন্ডারি ক্রিকেটার, এবং আমরা জানি যে তামিমের সাথে তার সম্পর্কটাও খুব ভালো। ইনফ্যাক্ট 2023 ওয়ার্ল্ড কাপের আগে, ওই সময় তামিম যখন ক্যাপ্টেন্সি ছিল, পরে তো আমাদের সব এলোমেলো হয়ে গেল, তখন আমাদের এই ড্রেসিং রুমে পর্যন্ত তামিম চেয়েছিলেন মাশরাফিকে, যে কোনো ক্যাপাসিটিতে হোক, সম্পর্কের জায়গাটা ওইরকম রয়েছে। মাশরাফিও তো বাংলাদেশে একরকম ধরেন অন্তরীণ মানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন, জনসম্মুখে নাই আর কি তিনি। হ্যাঁ, এই জায়গাটাতেও কি ক্রিকেটে সম্পৃক্ত করার কোনো জায়গা বা সুযোগ কি আপনি আসলে দেখেন? দেখেন, আমি খুবই ছোট একটা মানুষ আসলে, মানে আমার জানি না, বাট আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই টু দিস গভর্নমেন্ট, অ্যাজ আওয়ার পিএম স্পোর্টস নিয়ে হিজ ভেরি ফ্যাসিনেশন। আমাদের একজন স্পোর্টস মিনিস্টার আছেন, উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য সেরা গোলকিপার, ন্যাশনাল টিমের প্লেয়ার। আমি ওদের কাছে রিকোয়েস্ট করতে চাই, খালি মাশরাফি না, আমি নাইমুর রহমান দুর্জয়ের ব্যাপারটা আসলে রিকোয়েস্ট করতে চাই, যে এই দুজনকে যদি কোনোভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায়, বা সরকারি যদি তাদের কোনো অধ্যায় না থাকে, শত ইয়ে করে তাদেরকে একটা রিলিজ দেওয়াটা খুব জরুরি আমি মনে করি। তারা এই দেশের জন্য লড়ছে, ব্লাড অ্যান্ড সোয়েট দিছে। দুর্জয় আমাদের ফার্স্ট টেস্ট ক্যাপ্টেন, প্রথম প্লেয়ার যে 6 উইকেট পাইছে টেস্ট ম্যাচে। তো আমার মনে হয় যে দুর্যোগের প্রশ্নটাও আমার ছিল। হ্যাঁ, আমি একবারে বলে দিলাম এই জন্য যে মাশরাফি এবং সাকিব দুজন তো আমাদের ফর্মার ক্যাপ্টেন, যদি ওদের ভুল
পলিটিক্স করাটা আমি ভুল দেখি না। দুর্জয় খেলাধুলা ছাড়ার পরেই পলিটিক্স ধরছে, মাস্টারবি খেলাধুলা ছাড়া পলিটিক্সে। যদি ওদের ওরকম বড় কোনো অন্যায় না থাকে, কোনো অন্যায় খুঁজে না পাওয়া যায়, তাহলে ওদেরকে আমার মনে হয় রিলিজ দেওয়াটা খুব জরুরি। একটা ওরা সাধারণ জীবনে ফিরে আসুক, সেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। সবার সন্তান আছে, বাচ্চারা ছোট ছোট, আমার খুবই ইম্পর্টেন্ট ওদেরকে রিলিজ দেওয়াটা। ওরা আমার মনে হয় না এমন কোনো যারা স্পোর্টসম্যান তারা বড় অন্যায় করতে পারে না, আমি বিশ্বাস করি না আরও কোনো অন্যায় করছে আসলে। না, আমরা যে তিনজনের কথা বলছি সেই তিনজনই কিন্তু এক অর্থে জেলে আছেন। দুর্জয় ভাই আক্ষরিক অর্থেই জেলে আছেন। মাশরাফি ঘর থেকে বের হন না, আক্ষরিক অর্থে, মানে সেটাও এক অর্থে জেল, কারাগারি একটা। কারাগারি। সাকিব আল হাসান দেশে আসতে পারেন না, সেটাও তো কারাগারি। সাকিব হয়তো গত 2 বছরে বাংলাদেশে হয়তো মানে সব মিলে হয়তো 1 মাস থাকতেন, 2 মাস থাকতেন, কিন্তু আসতে পারছেন না। সো এইটা কি আসলে আমাদের ক্রিকেট ফ্র্যাটার্নিটি, আমরা কি ওইটা আপনি যেটা বললেন ওইটাই আমি বললাম না, আমি খুব ছোট্ট একটা মানুষ আসলে। আমার অ্যাজ এ ক্রিকেটার আমি আমার ফেলো ক্রিকেটারদের মানে একটা মুক্তি চাই আর কি, সত্যি কথা বলতে গেলে। মানে উই অল ফিল ভেরি ব্যাড যে আমরা আমাদের নিজেদের মধ্যে অনেক কথা হয় ক্রিকেটারদের মধ্যে। দুর্জয় আমার সারা অনেক ছোটোবেলার রুমমেট আমার, মানে একসাথে ক্রিকেট খেলা, পেরে ওঠা। তো আমি জানি দুর্জয় কোনো বড় অন্যায় করার মতো ছেলে না, দারুণ একটা ছেলে, মনের দিক থেকে অনেক বড় একটা ছেলে, বড় বাপের মানুষ। মাশরাফিও সেম, মানে মাশরাফিও তো আমরা সবাই জানি হাউ হি ইজ। তো আমার মনে হয় না যেই ছেলে মানুষের উপকার করছে সারা জীবন, সে কোনো অন্যায় করতে পারে না। যদি আমি জানি না, আমি পলিটিক্যাল করি না, পলিটিক্স করি না, পলিটিক্যাল ব্যাপার জানি না কোনো অন্য ভুল ওদের আছে কি না। যদি না থাকে, যদি নিয়ে করে, যেটা যদি ক্ষমার যোগ্য ভুল থাকে, ক্ষমা করে যাতে ওদেরকে রিলিজ দেওয়া হয়। এবং ওদেরকে দরকার বাংলাদেশ ক্রিকেটে আসলে, দুজনকেই দরকার, বাংলাদেশের জন্য দরকার আমার মনে হয়। নাইমুর রহমান দুর্জয় আমাদের বললাম যেটা সম্মানী একটা ফার্স্ট টেস্ট ক্যাপ্টেন আমাদের, এটা অনেক বড় একটা ব্যাপার। তো এটাই আমি যেহেতু আমাদের স্পোর্টস মিনিস্টারও আমাদের কাছেরই লোক আমিনুল, এবং তারেক সাহেবও আছেন পিএমজিডি স্পোর্টসকে, কোকোবার বড় ভাই, যে স্পোর্টসকে তার ছোটো ভাই এত ভালোবাসে, ক্রিকেটকে এত বেশি, উনিও স্পোর্টসকে দারুণভাবে ভালোবাসেন। উনি এসেই যে একটা বৃত্তি চালু করলেন সব প্লেয়ারদের পিছিয়ে 1 লাখ টাকা করে বেতন, এটা বিরাট একটা ব্যাপার। তো আমি মনে করি ওনাদের কাছে আমার ওইটুকুই আর্জি থাকবে। মানে আমি আশা করি তামিম এগুলো নিয়ে যাবে, বাট তামিম বলার আগে আমি আমার ছোট্ট মানে জ্ঞানে আমি তাদের কাছ থেকে একটা ক্ষমা চাই আসলে, তারা যাতে ফিরে আসতে পারে আমাদের কাছে আসলে। শুনুন ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। গত 1.5 বছরে আমরা মোটামুটি 2 জন জাতীয় দলের সাবেক অধিনায়ককে বিসিবি প্রেসিডেন্টের দায়িত্বে দেখেছি 3 দফায়। প্রথমে ফারুক আহমেদ ভাই, তারপরে বুলবুল ভাই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, তারপর বুলবুল ভাই ইলেক্টেড হওয়ার পরে। এখন তামিম ইকবাল এসেছেন একটা অ্যাডহক কমিটি, এবং ভবিষ্যতে তিনি বিসিবি প্রেসিডেন্ট হবেন, তার ইচ্ছার জায়গা হয়তো রয়েছে, আপনি যেটা বলছেন। এই গত 2 বছরে আমাদের ক্রিকেটে যা যা হয়ে গেছে 2 ফর্মার ক্যাপ্টেনের সময়ে, তামিমের কাজটা কি অনেক বেশি চ্যালেঞ্জিং না? এবং আমাদের একটা ফ্যাসিনেশন সবারই কিন্তু আসে যে না, আমাদের ক্রিকেটাররা যখন বোর্ডে আসবেন, আর ফর্মার ক্যাপ্টেন বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, সেই সময় গত 1.5-2 বছরে আমাদের ক্রিকেটে যেই সব গুফ আপগুলো হয়েছে, তামিমের চ্যালেঞ্জটা কি অনেক অনেক গুণ বেশি না? দান দান 3 দান, 3 দানে গিয়ে তামিম পড়ছে। তো 3 দান সবসময় ভালো হয়। হ্যাঁ, তা আমি মনে করি যে তামিমের কাজ করার সুযোগ বেড়ে গেছে আসলে ইনশাল্লাহ। যেটা আমি ফিল করি যে এই গুফ অফগুলোকে ঠিক করবে, জটগুলোকে খুলবে, এই পাজেলগুলোকে মিলাবে, এটাই তো সবচেয়ে মজার ব্যাপার। তামিম তার ক্রিকেট খেলার চ্যালেঞ্জ নিছে, ভাঙ্গা হাত নিয়ে একাতে ক্রিকেট খেলছে, অনেক চ্যালেঞ্জ নিয়েছে তামিম লাইফে, বাদ পড়ছে, ঢুকছে, কথা শুনছে মানুষের, ভালো হয়েছে, খারাপ হয়েছে, তো এইসবের সাথে ইউজ টু। তো এ তো বিরাট চ্যালেঞ্জ। আমি মনে করি হি শুড লাভ ইট, যে আমার এই পাজল করে বাইর করতে হবে, বাংলাদেশ ক্রিকেট কার জায়গা নেবে। তাহলে তুমি বলো এর থেকে বড় কিছু পাওয়া হবে ওর জন্য? এই পাজেলটা যদি বের করে দেয়, গুফাগুলো নষ্ট হয়, দড়ি পাচায় লাগছে, ওটা খুলতে হবে, এই গিট্টু খুলে বাইর করে বাংলাদেশ ক্রিকেটের জায়গায় নিয়ে যাওয়ার মতো আনন্দ আর কিছু হবে? তাই আমি হি দ্য রাইট পার্সন, এই জন্যই বললাম। আমি মনে করি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি আজকে মনে করি আমরা ইংল্যান্ডের সাথে একটা এমইউ সাইন করতে যাবো, হি ইজ দ্য রাইট পার্সন টু ডু দ্যাট উইথ দিস প্রেসিডেন্ট, ইজন্ট ইট? তো সবাই চিনে, ওয়ার্ল্ড রিকগনাইজ, ঠিক না? কথা বলতে পারে, স্মার্ট কিড। তো আমার মনে হয় যে ভেরি স্মার্ট, স্ট্রিট স্মার্ট। আমি তো সবসময় ছোটোবেলা থেকে আমি দেখছি এই হাফ প্যান্ট পরা, ব্যাট ঘুরাতো হাতের মধ্যে, আজকে বোর্ড প্রেসিডেন্ট, ভাবতেই ভালো লাগে। সেটা মানে বড় হওয়াটা দেখছি, হয়তো ও অনেকের কাছে পছন্দের না, বাট আপনারা ভাই না জেনে কমেন্ট করেন না। আমার খালি বারবার একটা রিকোয়েস্ট করি, ওকে জানেন, বুঝেন, তারপর কমেন্ট করেন। একটা ছেলেকে ভালো কিছু করতে দেন, খালি খারাপ করে ওকে দালাল বলেন, এই বলেন, সেই বলেন, কি দালালিটাও করছে আমার, খালি এইটুকু বুঝান। বাংলাদেশ ক্রিকেটের জন্য লড়ছে, সেটাও দালালি হয়ে গেছে। ও ঘাম দিচ্ছে, রক্ত দিচ্ছে, এটার জন্য দালালি হয়ে গেল। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশের আমরা মানুষটা খুব তাড়াতাড়ি একজনের কমেন্ট থেকে আরেকজন খুব ছোঁয়াছে হয়ে যায়। এগুলো ছাড়েন, যার যার নিজের কাজে আপনারা ব্যস্ত থাকেন, মানুষকে ইন্সপায়ার করেন তামিমকে যে ভালো কিছু করার, সেটা আমরা সবাই মিলে করি। লেটস সি ও ভালো করতে পারে কিনা, হয়তো আরেকবার খারাপ হবে, এতে ভালো খারাপ তো কিছু হবে না। এই গত 2 ফর্মার ক্যাপ্টেনের সময় যতটা খারাপ ছিল, এর চেয়ে খারাপ হওয়া কি সম্ভব? চান্সই নাই, 0% চান্স। শোন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য।